শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তীব্র কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাজোয়াজান এপিসি। ছোড়া হচ্ছে একের পর এক গোলা। বাংলাদেশ ভুলে যাচ্ছে ওরা ভারত দিয়ে ঘেরা। থাইল্যান্ডের দিকেও চিকেন স্নেক রয়েছে। ইউনুস জানে ওনার সঙ্গে এখন কেউ নেই, তাই সেভেন সিস্টার্স নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন। তবে এবার আর ভারত চুপ করে বসে থাকবে না। কখন কি পদক্ষেপ করতে হবে ভারত সরকার ভালোই জানে। সময় মতো ঠিক পদক্ষেপ করা হবে। দেশের স্বার্থহানি হয় এমন কোনো কাজ ভারত সহ্য করবে না। প্রথমত আমি তীব্র প্রতিক্রিয়া এবং নিন্দা জানাচ্ছি এবং ডিপ জলের ভাষায় বলতে চাই, আহ বাতিজা আহ। মানে পুরো ইন্ডিয়া নিয়ে আসতে হবে। যদিও ইন্ডিয়া নিয়ে আসলে আমরা বেকায়দায় পড়বো, কিন্তু শুধু ত্রিপুরা আসলে বাংলাদেশ ত্রিপুরাকে মারিয়ে দেখে নিতে পারবে এবং ছুটিয়ে লাল করে দেবে। বাংলাদেশকে ভেঙে ফেলা হবে। বাংলাদেশকে ভেঙে বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা বানানো হবে। সেই রাস্তা দিয়ে তারা সমুদ্রে যোগাযোগ করবে। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশকে নিয়ে দিয়েছে ত্রিপুরার যিনি কি বলা হয় যে নেতা আছেন, ত্রিপুরা মথা দলের প্রধান প্রদ্যোৎ মাণিক্য। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, সেই বিমানে করেই সসম্মানে তিনি আবার ফিরে আসবেন। যদিও অনেকেই চায় না তিনি ফিরে আসুক, তারা চায় শেখ হাসিনার অবর্তমানে প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তারা একটা নিজেদের মতো পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতার সিংহাসনে আরোহণ করতে চান। এই স্বপ্নটা অনেকেই দেখছে। মাইনাস আওয়ামী লীগ, মাইনাস শেখ হাসিনা ইজ ইজি, ক্ষমতা পৌঁছে যাওয়ার। সেই ক্ষমতা দেখছে একদিকে ডক্টর ইউনূস, নির্বাচন ছাড়াই তিনি 4-5 বছর ক্ষমতায় থাকতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে চলমান পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। বাংলাদেশ ভুলে যাচ্ছে ওরা ভারত দিয়ে ঘেরা। থাইল্যান্ডের দিকেও চিকেন স্নেক রয়েছে। ইউনুস জানে ওনার সঙ্গে এখন কেউ নেই, তাই সেভেন সিস্টার্স নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন। তবে এবার আর ভারত চুপ করে বসে থাকবে না। কখন কি পদক্ষেপ করতে হবে ভারত সরকার ভালোই জানে। সময় মতো ঠিক পদক্ষেপ করা হবে। দেশের স্বার্থহানি হয় এমন কোনো কাজ ভারত সহ্য করবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীনের মাটিতে দাঁড়িয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের ডিফেন্স এক্সপার্ট প্রফুল বক্সি। কি বলেছেন শুনবো এবার। अपनी वो यूनुस ने स्टेटमेंट इसलिए दिया कि वो अपनी स्थिति मजबूत करना चाहते हैं बांग्लादेश में, और बांग्लादेश आर्मी को ये बताना चाहते हैं कि देखिए मेरे साथ भी कोई है, मेरे सिर पर भी किसी का हाथ है। इस समय उनकी स्थिति बड़ी डामाडोल है। आर्मी में कूडीटा होने वाला था, जिसको कि भारत ने और अमेरिका ने मिलकर रुकवा दिया, और वो कूडीटा में जो प्रेसिडेंट आर्मी चीफ को ओवरथ्रो करना चाहते थे, जो कि शेख हसीना के भतीजे या कोई रिश्तेदार हैं, पर उससे कोई बात बनती नहीं है। क्वेश्चन ये है, अगर वो सोच रहे हैं कि सिलीगुड़ी कॉरिडोर में मिल के चाइना के साथ में वो कोई ऐसी बात करेंगे और सारी 7 स्टेट्स के वो केवल इंटरफियर करेंगे म्यांमार से और डाउन सी की साइड से, ये भी जो बात सोच रहे हैं इनकी सोच रह जाएगी। उनको ये नहीं पता कि यही एक्शन इंडिया भी ले सकता था। उनके भी तरफ चिकन स्नैक है, जो कि थाईलैंड की तरफ जो एरिया है उस तरफ से भी अगर इंडिया एक्ट करे, इंडिया का बॉर्डर उस साइड में भी है, बांग्लादेश इंडिया से घिरा हुआ है, ये बांग्लादेश भूल रहा है। तो अभी देखते चलिए कि ऊंट किस करवट बैठता है। भारत सरकार कैसे इस पे रिएक्ट लेगी, कैसे एक्शन लेगी? भारत सरकार जिसको कहते हैं उचित एक्शन लेगी। मेरे को उसको एक्शन कोई स्पेल आउट नहीं करना कि डे 1 पे ये करेगी, डे 1 पे वो करेगी। वो भारत सरकार कि ये महकमे बड़े ही मुस्तैद हैं, पर ये मैं बता दूं कि अब भारत सरकार वो स्थिति में नहीं है और वो काम नहीं करेगी कि कहेगी नहीं हम शांति प्रिय थे इसलिए नहीं किया, और ये कोई ऐसी वैसी बात नहीं होगी। जो भारत के हित में होगी, जो चाणक्य ने कहा हुआ है, एग्जैक्टली वही होगा, और हम किसी से कम नहीं। ये अगर कोई हमारे पे सत्ता चाल चल रहा है तो उसको एक हम सुनो दैट वी डिड नॉट टेक एनी कार्टोग्राफिक एडवांटेज वाइल क्रिएटिंग बांग्लादेश. Bangladesh, China, Pakistan have of late been talking of chicken's neck, the Siliguri corridor, and how strangling India and taking advantage. And now Bangladesh is saying that China must help and China must get into the 7 states which are landlocked and which depend on the Siliguri corridor.
So they basically think that they can strangle this area with the help of China, and Pakistan, of course, they will be there, without realizing that we can do the similar thing on the opposite side of Bangladesh, where there's the Indian border. We can actually cut across the sea also and strangle them. This Mr. Yunus does not realize. It is very surprising that how India missed this chance. When we created Bangladesh, our strategic thinker should have thought about that. How to create and get taken more land around Bangla or the Siliguri corridor in north and south, which we failed to do. Anyhow, this is what Yunus is now trying to think that he will involve China into creating problem for the 7 states, which they are already doing it. China is already doing, and not only China, there are a lot of other agencies which are conducting conversions to other religion. They are there. The Christian agencies are there. There's so many things are there. We have a basket full of problems there. But question is, if Mr. Yunus thinks that he can get away with, he's sadly mistaken, because India is not what they are used to, that we never thought in terms of these strategic advantages. Now India is fully aware of it, and Mr. Yunus' idea is only going to remain as an idea. If he cannot do that, and if he tries, he knows very well what is going to happen, and what India is already planning and all, I don't have to tell out here. But everybody is fully aware what they think about it. From the Chicken's Neck, that corridor, that Siliguri corridor, and what we can do to Bangladesh also. That is also very clear. If you open the map, you will see it very Do clearly. you think this statement came প্রসঙ্গত বলি, ভারতের বিদেশ মন্ত্রকের কাছে সেভাবে সাড়া না পেয়ে ভারত সফর আর সম্ভব হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। এরপরই চীন সফরে যান তিনি। চীন সফরে তার 4 দিনের সময়কালে তৃতীয় দিনের শুক্রবার 28 মার্চ তিনি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এদিন চীনের সঙ্গে একটা চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের। আর এই একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর যাকে বলে দারুণ খুশি ইউনূস, অনেকটা বিশ্বজয় করে ফেলেছেন এমন ভাব দেখা দিয়েছে। প্রথম বিদেশ সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়। কি বলেছিলেন মোহাম্মদ ইউনূস, শোনাবো এবার। 7 states of India, eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose. We are setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. 7 states of India, eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। প্রথমত আমি তীব্র প্রতিক্রিয়া এবং নিন্দা জানাচ্ছি এবং ডিপ জলের ভাষায় বলতে চাই, আহ বাতিজা আহ। মানে পুরো ইন্ডিয়া নিয়ে আসতে হবে। যদিও ইন্ডিয়া নিয়ে আসলে আমরা বেকায়দায় পড়বো, কিন্তু শুধু ত্রিপুরা আসলে বাংলাদেশ ত্রিপুরাকে মারি দেখে নিতে পারবে এবং ছুটিয়ে লাল করে দেবে। বাংলাদেশকে ভেঙে ফেলা হবে, বাংলাদেশকে ভেঙে বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা বানানো হবে, সেই রাস্তা দিয়ে তারা সমুদ্রে যোগাযোগ করবে। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশকে নিয়ে দিয়েছে ত্রিপুরার যিনি কি বলা হয় যে নেতা আছেন, ত্রিপুরা মথা দলের প্রধান প্রদ্যোৎ মাণিক্য। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্স নিয়ে চীনে সফররত অবস্থায় একটা বক্তব্য দিয়েছিলেন। আপনাদের আমি গতকালকে ভিডিওটা দিয়েছিলাম, যারা দেখেননি দেখে নেবেন। তিনি যেই বক্তব্যটা দিয়েছিলেন যে ভারতের যে 7 সিস্টার্স আছে, তো এই 7 সিস্টার্স বেসিক্যালি স্থল বেষ্টিত, মানে এখানে সমুদ্র পথের সাথে কোথাও কোনো কানেক্টিভিটি নাই, আর এই জন্য তাদেরকে বাংলাদেশকে ব্যবহার করে তাদেরকে কিন্তু সমুদ্র পথে যেতে হয়। তো ওনার এই বক্তব্যটাকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে আমি গতকালকে বলেছি ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ ভাবছেন যে ডক্টর ইউনূস 7 সিস্টার্সকে হুমকি দিয়েছেন, আর তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার 7 সিস্টার্সকে নিয়ে করা ডক্টর ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া এবং কি ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশকে তারা ভেঙে দিবে, ভেঙে দিয়ে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিয়েছে ত্রিপুরা। এছাড়া আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও ডক্টর ইউনূসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা, মানে বিজেপি না, বিজেপি তো মোদির দল, কংগ্রেস হচ্ছে আপনার সোনিয়া গান্ধীর যে দল আছে বা মহাত্মা গান্ধীর যুগের যে দল, পবন খেরা একে উত্তর পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। এটি ভারতের কৌশলগত চিকেন স্ন্যাক, এই যে স্টেটগুলো আছে এগুলোর যে করিডোর, সেই করিডোরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দেওয়ার সামিল। ভারতের মধ্যে এমন কিছু শক্তি অতীতেও ছিল যা এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে, যা উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। তাই আমাদেরকে আরো শক্তিশালী রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশেষ করে চিকেন স্ন্যাকের যে করিডোরটা আছে এটাকে বাইপাস করার মতন নতুন রোড তৈরি করতে হবে। অপরদিকে ত্রিপুরার যিনি আছেন নেতা, তিপ্রা মথা দলের নেতা, তার বক্তব্য, ভারতকে এখনোই সমুদ্রপথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে এবং বাংলাদেশ নির্ভরতা কমাতে হবে। 1947 সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর এখন এটা বাংলাদেশের অধীনে। এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করেছে, যা হাস্যকর। যদি আমরা নতুন অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি, তাহলে বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিশ্চিত করাই ভালো। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বসবাসরত ত্রিপুরী, গারো, খাসিয়া, চাকমা জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন অবস্থায় আছে, আর এই সুযোগটা ব্যবহার করা উচিত এখন। অন্যদিকে কংগ্রেস নেতা বলছে, বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে। আমাদের পররাষ্ট্র নীতি এতটাই দুর্বল যে যার জন্মের জন্য আমরা অবদান রাখলাম সেই দেশই এখন আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করেছে। ভারতের বক্তব্য বিশিষ্ট জনের যে বাংলাদেশকে তারা জন্ম দিচ্ছে, কিছুটা সত্য বাট পুরোটা না, বাট যোগ বদলাই গেছে গা। দেখেন এখন সম্পর্ক হইতে হবে সমান সমান। বাংলাদেশের হুমকি ধামকি দিয়ে লাভ নাই, তোমাদের দুর্বলতা যেটা আছে সেটাকে মাথায় রেখে চলা উচিত। ভালো থাকুন। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, সেই বিমানে করেই সসম্মানে তিনি আবার ফিরে আসবেন। যদিও অনেকেই চায় না তিনি ফিরে আসুক, তারা চায় শেখ হাসিনার অবর্তমানে প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তারা একটা নিজেদের মতো পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতার সিংহাসনে আরোহণ করতে চান। এই স্বপ্নটা অনেকেই দেখছে। মাইনাস আওয়ামী লীগ, মাইনাস শেখ হাসিনা ইজ ইজি, ক্ষমতা পৌঁছে যাওয়ার। সেই ক্ষমতা দেখছে একদিকে ডক্টর ইউনূস নির্বাচন ছাড়াই তিনি 4-5 বছর ক্ষমতায় থাকতে চান। তাই এটা তার যে সাগরেদ আছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তারা প্রায় দেখবেন একদিকে ইউনূস যখন চাপে পড়ে তখন ডিসেম্বরে ইলেকশন করে, আর যে একটু চাপটা রিল্যাক্স হয় তখনই দেখবেন এনসিপির বিভিন্ন শিশু নেতারা লাফালাফি শুরু করে দিচ্ছে, 5 বছর থাকবে, 4 বছর থাকবে, যে যার মতো থাকতে চাইছে। কারণ ক্ষমতার স্বাদ, বাক একবার মানুষের স্বাদ পেয়ে গেছে, তাকে কে ঠেকায়? কোথায় সংস্কার, কোথায় বৈষম্য বিরোধী মুভমেন্ট, সব ক্ষমতায় এসে বিলীন হয়ে গেছে। এখন শেখ হাসিনা ফিরে আসবেন, এটা মোটামুটি নিশ্চিত। শেখ হাসিনা ফিরে আসলে তিনি কোথায় থাকবেন সেটা নিয়ে একটা আলোচনা ছিল। প্রথমে ধারণা করা হচ্ছিল তিনি গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া থাকবেন, কিন্তু গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় তার সিকিউরিটি রিস্ক, যে নিরাপত্তার ঝুঁকি, সেটার থেকেই যাচ্ছে। সুতরাং আরো বেশি সিকিউর জায়গা তার জন্য খোঁজা হচ্ছে এবং ঢাকায় মোটামুটি নিশ্চিত তিনি কোথায় থাকবেন এবং তিনি ফিরে এলে সেই সিকিউর জায়গাতেই থাকবেন। শেখ হাসিনা ফিরবেন এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু যে শেখ হাসিনাকে আমরা চিনি, গত সরকারের আমলে যে শেখ হাসিনাকে আমরা দেখেছি, যে দলের সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের, যেখানে বিভিন্ন সিন্ডিকেট ক্ষমতার ভেতরে কলকাঠি নেড়েছে, সেই শেখ হাসিনা কিন্তু আর ফিরছে না। আমরা সম্পূর্ণ নতুন এক শেখ হাসিনাকে ফিরে পাবো। যে শেখ হাসিনা ফিরবেন তিনি, অনেকে বলেন যে ভয়ঙ্করভাবেই ফিরবেন। এই ভয়ঙ্করটা আমি পজিটিভ অর্থে বলতে চাই যে তিনি আসলেই ভয়ঙ্করভাবে ফিরবেন। তিনি দলীয় যে নমিনেশন দেবেন পরবর্তী নির্বাচনে, সেই নমিনেশনটা দেখবার মতো হবে। রাজনীতির পোড় খাওয়া, জনপ্রিয়, সৎ, তিনি এরকম একটা নেতৃত্ব বাছাই করছে। বাংলাদেশের রাজনীতির কনটেক্সটে জয়লাভের সম্ভাবনাকে মাথায় রেখে তিনি রাজনীতির সৎ, মেধাবী
নেতাদের এবার মনোনয়ন দেবেন। এটি নিয়ে তিনি কিন্তু হোমওয়ার্ক প্রায় করেই ফেলেছেন। এই যে তিনি এখন ভারতে আছেন, দিল্লি আছেন, তিনি কিন্তু খুব ব্যস্ত সময় কাটান। তিনি অনলাইনে কর্মীদের সাথে কথা বলেন, বিভিন্ন প্রোগ্রামে অনলাইনে ভাষণ দেন। এর বাইরে তিনি কিন্তু এই হোমওয়ার্কগুলো করছেন যে কোন জেলা লিডারশিপ কেমন হবে, কোন আসনে কাকে কাকে নমিনেশন দেওয়া যেতে পারে। তিনি এরকম একটা পুল অফ প্রবাবল ক্যান্ডিডেটস তৈরি করে রাখছেন এবং দলীয় নেতৃত্ব নিয়েও তিনি ভাবছেন যে যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দলটাকে সত্যিকারভাবে একদম আদর্শের পথে চালাবে। লাস্ট এটা তো অস্বীকার করার কিছু নেই যে আওয়ামী লীগ তার রাজনৈতিক লাইন থেকে অনেকখানি বিস্তৃত হয়েছিল। আওয়ামী লীগ কতটা বিস্তৃত হয়েছে তার চেয়ে কথা হলো আওয়ামী লীগের কিছু নেতাদের আচরণ আমাদের ক্ষুব্ধ করেছে, দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তো এইটা শেখ হাসিনা উপলব্ধি করেছে এবং সেই আলোকে তিনি দলটি ঢেলে সাজাবেন। অনেক হেভিওয়েট আওয়ামী লীগ নেতা বাদ করবেন, অনেক এমপি যারা নিজে এমপি হয়েছেন, নিজের বউকে উপজেলা চেয়ারম্যান করেছেন, ছেলেকে পার্টির নেতা করেছেন বা আর একটা পজিশন দিয়েছেন, এই যে ফ্যামিলি লিগ করেছিলেন যারা দায়িত্বকে, তারা অধিকাংশই বাদ করবেন। এবং যারা শেখ হাসিনার আত্মীয় পরিচয়, দলকে হেয় করেছেন মানুষের কাছে, নানা রকম অপকর্মের সাথে জড়িত ছিলেন, সেই আত্মীয় লীগও এবার বাদ করবেন। সুতরাং একটা অন্যরকম শেখ হাসিনাকে আমরা দেখব বলেই আশা করছি। এ কারণে আমি বলছি বা আমরা বলতে পারি যে শেখ হাসিনা ফিরবেন, কিন্তু সেই শেখ হাসিনা ফিরবেন না যাকে সামনে রেখে ক্ষমতা এবং দলকে মানে ব্যক্তিগতভাবে বা সিন্ডিকেট ফর্মে অপব্যবহার করা হয়েছে। সেই শেখ হাসিনা ফিরবেন না। এবার শেখ হাসিনা ফিরবেন সেই প্রকৃত শেখ হাসিনা যাকে আমরা চিনি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা এবং সৎ ও আদর্শের নেতা শেখ হাসিনা। তিনি ফিরবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ আবার তার এই মুহূর্তে যে পথচ্যুতি সেখান থেকে আবার সে পথে ফিরে আসবে, উন্নয়ন যাত্রায় ফিরে আসবে। এবং ডক্টর ইউনূস এই যে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, দেশ ধ্বংসের একটা ঠিকাদারি নিয়ে নেমেছে, সেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আমাদের এই গোয়েবলস গুলো, বাংলার গোয়েবলস গুলোর একটু মানে হিটলারের গোয়েবলসের তুলনায় একেবারে মানে ঝামেলা আছে, মাথায় মানে প্রপার ইন্টেলেকচুয়াল যা বলতে আমরা যা বুঝি সেই জায়গাটায় তারা নেই। কোনো একটা ঘটনা ঘটলে কেন ঘটলো, কার্যকারণ তারা দেখে না, তারা একটা সুপারফিশিয়ালি আপনাকে দেখায়। ইউটিউবে তারা সুপারফিশিয়ালি দেখায় এবং এমন ভাবে দেখায় যেটা আপনার পক্ষে যায়, কিন্তু তারা কখনো কার্যকারণ বিশ্লেষণ করে না। এবারের ঈদ নিয়ে তারা এমন একটা উচ্ছ্বাস তৈরি করেছে ইউটিউবে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এবারের ঈদের মতো দ্রব্যমূল্য আর কখনোই নিয়ন্ত্রণে থাকেনি। এবং এই উচ্ছ্বাসটার মূল কারণ হলো এবার কিছু সবজির দাম কম ছিল, যেটা আগে এতটা ছিল না। আচ্ছা, সবজির দাম মার্চ মাসে কেন কম থাকে বলেন তো? ফেব্রুয়ারি মাসে কেন আরো কম থাকে বলেন তো? এর কারণ যে আমাদের সবজিগুলো অধিকাংশ উৎপাদিত হয় মূলত শীতকালে, এবং শীতকালে যখন উৎপাদিত হয় স্বভাবতই এর দাম কম থাকে, যার ইম্প্যাক্টটা বা ইফেক্টটা আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে দেখি। এই যে এবার রোজায় যে সবজির দাম কম ছিল, এটা হলো যে উৎপন্ন হয়েছে এবং এটা খুব স্বাভাবিক একটা ফেনোমেনা। এইটার কৃতিত্ব দেখলাম আমাদের বাংলার গোয়েবলস গুলোকে, এই ইনুসের চামচাগুলোকে দেখলাম যে এইটার কৃতিত্ব এই সিজনাল ভ্যারিয়েশনের কারণে যে প্রাইস কম, সেটার কৃতিত্ব তারা ইউনুসকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা, সব সবজির দাম কম ছিল? 4টা লেবুর দাম তাহলে কেন 100 টাকা ছিল? শশার কেজি কেন 100 টাকা উঠলো? লাউ কেন 80 টাকা? সয়াবিন তেলের দামে এবার একটু আসি। রমজানের শুরুতে কিন্তু সয়াবিন তেল মার্কেট থেকে টোটাল হাওয়া হয়ে গেছিল। পরে এটা যখন ফিরছে, ব্যবসায়ীরা 20 টাকা দাম বাড়াতে চেয়েছিল পার লিটার, তো আলটিমেটলি অ্যাটলিস্ট 8 টাকা বেশি দামে পার লিটার বিক্রি হয়েছে। চালের দামের খবর কি? চালের কেজি যেটা একদম মিনিমাম 60 টাকা 65 টাকা, সেটাও 85 টাকায় উঠেছে, 90 95 100 টাকার কাছাকাছি উঠেছে, যেটা কম পক্ষে কেজি প্রতি 20 টাকা বেড়েছে। অথচ দুবাই একটা চাল আমদানিকারক দেশ, দুবাইয়ে কোনো ধান টান চাল হয় না। দুবাইয়ে গত বছর 10 কেজি চালের দাম ছিল 36.5 দিরহাম। এবার দুবাইয়ে সেই চালের দাম 10 কেজির দাম 24.5 দিরহাম, 12 দিরহাম কমেছে 10 কেজিতে। ওয়ারাজ বাংলাদেশে এই চালের দামটা অনেক বেড়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।